ক্লাস 10-এর স্টুডেন্টসদেরকে স্বাগত জানাই চ্যানেলে। আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বলে এসেছি। আজকে মাধ্যমিকের অর্থনৈতিক ভূগোল বা অর্থনৈতিক ভারত চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কতগুলো প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনো প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপার থেকে সংগৃহীত, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো। তো তোমরা যারা স্টুডেন্টস তারা অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে এই টপিকগুলোর প্রশ্ন এবং উত্তরের কীভাবে প্রসেস সেগুলো সব লিখে নাও। আমি অবশ্যই বোর্ডের মধ্যে আবার দেখিয়ে বুঝিয়ে দেবো একটু পরেই। তো আগে আমি প্রায় 4টি টপিক নিয়ে আলোচনাটা করি। প্রথম টপিকটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ বলতে কি বুঝি? আমরা সাদামাটাভাবে কি বুঝি? কৃষিকাজ মানে হলো চাষবাস করা, কিন্তু আসলে এরকমটা নয়। কৃষিকাজ হচ্ছে কি, যে মানব সভ্যতার উন্নতির পথের প্রথম পদক্ষেপ হচ্ছে কৃষিকাজ। মানব সভ্যতার যে বিস্তার, তার প্রাথমিক ধাপটি ছিল কৃষিকাজ। এইবার কি হচ্ছে, কৃষিকাজের যে আক্ষরিক অর্থ সেটি হচ্ছে মৃত্তিকাকে কর্ষণ করা বা ভূমিকে কাটা, ভূমিকে কর্ষণ করা। কিন্তু বর্তমান যুগে, আধুনিক যুগে কৃষিকাজের সংজ্ঞা কেবলমাত্র চাষ আবাদকে বোঝায় না। মৃত্তিকাকে কর্ষণ করে সেই মৃত্তিকাতে ফসল উৎপাদন করা, পশুপালন করা, সেই মৃত্তিকায় আবার বৃক্ষরোপণ করা, মৎস্য চাষ করা, এই সব কিছুই কিন্তু আবার কৃষিকাজের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এইভাবে আমরা কৃষিকাজের সংজ্ঞা লিখতে পারি। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? প্রশ্নটা মন দিয়ে শুনবে, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। তো বিষয়টা কি, যে কৃষি ব্যবস্থায় কৃষিজ ফসলকে উৎপাদন করা হয় কেবলমাত্র কৃষকদের নিজেদের চাহিদা পূরণের জন্য। আমরা যখন কৃষিকাজ করি বা কোনো কিছু চাষবাস করি, তার দুটো কারণ থাকে। এক, নিজেদের চাহিদা পূর্ণ, এবং বাণিজ্যিক কারণে, অর্থাৎ আমি সেই ফসলকে বাইরে বিক্রিও করতে পারি, অর্থনৈতিক সুবিধা হবে বলে, তাই তো? কিন্তু যে পদ্ধতিতে, যে কৃষিকাজ পদ্ধতিতে, বা এমন কতগুলো অঞ্চল রয়েছে যেখানে কেবলমাত্র চাষবাস করা হয় কৃষকদের নিজেদের চাহিদা পূরণের জন্য ও স্থানীয় মানুষদের চাহিদা পূরণের জন্য, তখন সেই প্রকার কৃষিকাজকে বলা হবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তৃতীয় যে টপিকটি, সেটি হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষ কাকে বলে, তার আগে বুঝতে হবে সমোন্নতি রেখা কাকে বলে। একটা ধরো তোমাদের সামনে একটা পর্বত রয়েছে, এবং পর্বতের সমস্ত অংশ যে সমান উচ্চতার তা তো নয়, কিন্তু কোনো কোনো অঞ্চল, কোনো কোনো অংশ সমান উচ্চতার মধ্যে রয়েছে। এবার যদি কি করা যায়, প্রত্যেকটি সমান উচ্চতা বিশিষ্ট অঞ্চলকে যদি একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা যায়, তো সেই কাল্পনিক রেখাটাকে বলা হবে সমোন্নতি রেখা। আর ওই কাল্পনিক রেখা বরাবর পাহাড়ের গায়ে যদি ধাপ কেটে সমতল ভূমি তৈরি করা হয়, কৃষিকাজের উপযুক্ত মৃত্তিকা তৈরি করা হয়, এবং সেখানে কৃষিকাজ করা হয়, তখন বলা হবে সমোন্নতি রেখা বরাবর চাষ। তখন সেই পদ্ধতিতে চাষবাসকে কি বলা হবে? সমোন্নতি রেখা বরাবর চাষ। এর পরের যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব বলতে অধিকাংশ মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে বৃক্ষরোপণকে বলা হয় সবুজ বিপ্লব, কিন্তু বাস্তবে এরকম কিছু নয়। বিষয়টি হচ্ছে কি, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তারপর থেকে সারা ভারতবর্ষ জুড়ে একটি পরিকল্পনা তৈরি করা হয় যে কিভাবে ভারতবর্ষের চাষবাস বৃদ্ধি করা যাবে বা ফসল উৎপাদন বৃদ্ধি করা যায়। তার জন্য কী কী হয়, অনেকগুলো প্রয়োগ করা হয়, অনেকগুলো পদ্ধতির প্রয়োগ হয়। যেমন উন্নত বা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু করা হয় কৃষিকাজে। আচ্ছা, সার কীটনাশক ব্যবহার করা হয়, আধুনিক যন্ত্রপাতি যেমন হারভেস্টার, ট্রাক্টর ইত্যাদি ব্যবহার বেড়ে যায়। তো কি হয় যে 1968 থেকে 1978 এই 10 বছরের মধ্যে 3টি স্থান, সেটি হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, এই 3টি অঞ্চলে বা 3টি অংশে এত বেশি পরিমাণে গম উৎপাদন শুরু হয় যে এই গম উৎপাদনের যে অভূতপূর্ব উন্নতি, সেই উন্নতিকে সামনে রেখে ওই চাষকে বলা হচ্ছে বা ওই উন্নতিটিকেই বলা হচ্ছে সবুজ বিপ্লব। খেয়াল করো, প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কৃষিকাজ বলতে কি বোঝো। তাহলে আমরা কৃষিকাজের সংজ্ঞাটা কিভাবে লিখব?
মানব সভ্যতা বিকাশের কথা দিয়ে শুরু করেছিলাম, তাই তো? মানব সভ্যতা বিকাশ দিয়ে লিখেছিলাম। কি বলেছিলাম? মানব সভ্যতা বিকাশের বা বিস্তারের প্রথম পদক্ষেপ হলো কৃষিকাজ। আর কৃষিকাজ কথাটির আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ হলো মৃত্তিকা কর্ষণ বা ভূমিকে কর্ষণ করা। ক মূর্ধন্য শয়ে রে মূর্ধন্য কর্ষণ। এরপর কি হচ্ছে? আমি এটাও বলেছিলাম আধুনিক যুগে কৃষিকাজ বলতে শুধু চাষ আবাদকেই বোঝায় না। আধুনিক যুগে কৃষিকাজ বলতে কেবলমাত্র চাষ আবাদকে বোঝায় না। চাষ আবাদ ছাড়াও যখন দেখা যায় যে ভূমিকে কর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদন করা হয়, পশুপালন করা হয়, মৎস্য চাষ করা হয়, বৃক্ষরোপণ করা হয়, তখন কি হচ্ছে? এই বিষয়গুলোকেও কৃষির অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে মানব সভ্যতা বিকাশের প্রাথমিক ধাপ ছিল বা ধাপ হলো কৃষিকাজ। মৃত্তিকা কর্ষণ বা ভূমির কর্ষণ বা ভূমির পরিচর্যা করা হলো কৃষিকাজের আক্ষরিক অর্থ। তবে আধুনিক যুগে কৃষিকাজ বলতে শুধু চাষ আবাদকে বোঝায় না, ভূমি কর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, বৃক্ষরোপণ প্রভৃতিও কৃষির অন্তর্ভুক্ত। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে খুবই সহজ একটি টপিক হচ্ছে নিজস্ব চাহিদা। কাদের? এই চাহিদাটা হচ্ছে স্থানীয় মানুষ বা কৃষকদের। সংজ্ঞাটা খুবই সহজভাবে আমরা লিখতে পারি যে কৃষি ব্যবস্থায় কৃষিজ ফসল কেবলমাত্র কৃষকদের নিজস্ব চাহিদা বা স্থানীয় চাহিদা পূরণের উদ্দেশ্যেই চাষ করা হয়। সেই কৃষি হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি নামে পরিচিত। তো এই ধরনের কৃষিকাজ কোথায় কোথায় দেখা যায়? আফ্রিকাতে দেখা যায়, আফ্রিকায় দেখা যায়। আচ্ছা, আফ্রিকা ছাড়াও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে এই প্রকার কৃষিকাজ দেখা যায়। আচ্ছা, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে আমি যে বিষয়টি বুঝিয়েছিলাম, যদি তোমরা ছবির আকারে দেখো, যদিও এই ধরনের ছবিটা হবে না, তবু আমি একটা মোটামুটি ছবি আঁকার চেষ্টা করছি। যে এই ধরনের যদি পর্বত আঁকার চেষ্টা করো, তাহলে দেখবে পর্বতের অনেকগুলো জায়গা অনেক উঁচু নিচু আছে, অনেক উঁচু নিচু অংশগুলো আছে। তো মূলত বিষয় হচ্ছে কি, যে সমস্ত জায়গাগুলো সমান উচ্চতার, সেই সমান উচ্চতাগুলোকে একটা কাল্পনিক রেখা দ্বারা যদি যোগ করা যায়, তাহলে কিন্তু যে রেখাটি পাওয়া যাবে সেই রেখাটিকে বলা হবে সমোন্নতি রেখা। এবার আমরা যদি সংজ্ঞা অনুযায়ী বলি সুন্দর করে গুছিয়ে, তাহলে বলতে হবে পার্বত্য অঞ্চলে সমান উচ্চতা যুক্ত বিন্দুগুলোকে যোগ করে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে বলে সমোন্নতি রেখা। আর ওই রেখা বরাবর জমিটিকে যদি সমতল করে, জমিটিকে সমতল করতে হবে, সমতল করে শস্যক্ষেত্র বা শস্য ফলানোর যে জমি সেটাকে প্রস্তুত করা হয় আর তারপরে চাষবাস করা হয়, তাহলে সেই পদ্ধতিতে চাষ করলে এই পদ্ধতিটিকে বলা হবে সমোন্নতি রেখা বরাবর চাষ। পরের যে বিষয়টি সেটি হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব বিষয়টা বুঝতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে যে দশক বিষয়টা কি, তাই তো? একটি শতাব্দী 100 বছরে হয়, 100 বছরে 1 শতাব্দী হয়। এবার কয়টা দশকে 1 শতাব্দী হয়? 10টি দশকে, মানে 10 বছর 10 বছর করে যদি 1 শতাব্দী পর্যন্ত যাওয়া যায়, বছরগুলোকে যদি 10 বছর করা হয়, ধরো 2001 থেকে 2010, এটাকে বলা হবে প্রথম দশক। 2011 থেকে 2020 সেটা হচ্ছে দ্বিতীয় দশক। আবার 2021 থেকে 2030 এই 10 সালকে বলা হবে বা 10টি বছরকে বলা হবে তৃতীয় দশক। তো এইভাবে যদি ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে দেখা যায় কৃষিজ উৎপাদনকে বৃদ্ধি করার জন্য 6 দশক, 6 দশকের শেষের দিক থেকে, 6 দশকের শেষের দিক থেকে একটা অভূতপূর্ব পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। ভারতবর্ষে কৃষিকাজের যে উন্নতি, কৃষিজ উৎপাদন বৃদ্ধি করার জন্য 6 দশকের শেষের দিক থেকে কৃষিকাজে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার, কীটনাশক দ্রব্যের প্রয়োগ,
ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি আধুনিক কৃষিযন্ত্র, জলসেচের ব্যবহার বৃদ্ধি পায়। এইসবের মাধ্যমে কৃষিকাজে কিন্তু অনেক উন্নতি আনার চেষ্টা করা হয় এবং যে এই ব্যবস্থাগুলোকে অবলম্বন করার পর মাত্র 1968 থেকে 1978 সালের মধ্যে, মাত্র এই 10 বছরের মধ্যে কি হয়, ভারতের মধ্যে থাকা পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে গম উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটে, সেই অভূতপূর্ব উন্নতিকেই সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হয়। এবার তোমাদের সামনে আরও 4টে ছোট ছোট বিষয় তুলে ধরি। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শস্যাবর্তন কৃষি কাকে বলে। প্রশ্নটা ভালো করে বোঝো। শস্যাবর্তন মানে হলো শস্যের আবর্তন, অর্থাৎ জমিটা একই থাকবে। নির্দিষ্ট কোনো জমিতে বা কৃষিক্ষেত্রে যখন ধারাবাহিকভাবে একের পর এক শস্য চাষ করা হয়, তখন সেই কৃষি পদ্ধতিকে বলা হবে শস্যাবর্তন কৃষি। তো এর ফলে কি হয়, এর গুরুত্বটা কি, এই ধরনের কোশ্চেন আসতে পারে যে শস্যাবর্তন কৃষির গুরুত্ব কি। এই যে জমিকে নির্দিষ্ট রেখে সেখানে ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমিকভাবে একের পর এক শস্যের চাষ করা হয়, যেন আবর্তন করছে বিভিন্ন শস্য, এর ফলে কি হয় দেখো। এইভাবে করার ফলে কি হয়, মাটির উর্বরতাটা বজায় থাকে বা উর্বরতা বৃদ্ধি পায়। দ্বিতীয় কি হয়, ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়। আরও একটি বিষয় হচ্ছে কি, যে ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফসলকে রোগ আর পোকার হাত থেকে কিন্তু আক্রমণ থেকে রক্ষা করা যায়। আবার 4 নম্বর আরও একটি গুরুত্ব বা বৈশিষ্ট্য হলো কি, যে এই যে ফসল অনেকগুলো তৈরি করা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ফসল চাষ করা যাচ্ছে, একে ভালো কথাই বলা হবে ফসলের মধ্যে বা উৎপাদিত ফসলের মধ্যে বৈচিত্র্য আনা সম্ভব হয়। বৈচিত্র্য বা বিভিন্নতা আনা সম্ভব হয়, মানে একটি ফসল কোনো একটি জমিতে বারবার চাষ করলে তার উর্বরতাটা নষ্ট হয়, মাটির ফসলের উৎপাদনও কমে যায়, যেহেতু উর্বরতা কমে যাচ্ছে মাটির। তারপরে কি হয়, যে সেই ফসলের মধ্যে তো কোনো বিভিন্ন ফসল আসছে না, অর্থাৎ ফসলের মধ্যে যে বৈচিত্র্য রাখা উচিত সেটি থাকছে না, তাই না। এর পরের যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মিলেট জাতীয় শস্য কাকে বলে। মিলেট জাতীয় শস্য বিষয়টা হলো ভারতবর্ষের পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে, এই দুই দিকে বিভিন্ন অঞ্চলের জলবায়ু বা আবহাওয়াটা হচ্ছে উষ্ণ ও শুষ্ক। এই উষ্ণ আর শুষ্ক অঞ্চলগুলোতে অনুর্বর মৃত্তিকায়, উর্বর নয় অনুর্বর মৃত্তিকায় যখন নিম্নমানের, খুব নিচু মানের দানা জাতীয় শস্য চাষ করা হয়, তখন ওই দানা জাতীয় শস্যগুলোকে বলা হয় মিলেট জাতীয় শস্য। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি, এগুলো হচ্ছে মিলেট জাতীয় শস্য। তো কি হচ্ছে, যে এই শস্যগুলো চাষ করার সময় দেখা যায় এই শস্যগুলো কিন্তু খুব কষ্ট করে নিজেদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করে, কারণ আবহাওয়া যেমন, মৃত্তিকাও খুব অনুর্বর এবং সেই অঞ্চলগুলোতে কিন্তু ধান চাষ একেবারেই হয় না। এবার ধান চাষে অনুপযুক্ত অনুর্বর মৃত্তিকাতে যখন এই শস্যগুলো চাষ হচ্ছে, তখন বুঝেই যাচ্ছি আমরা যে এই ফসলগুলো কতটা কষ্ট সহিষ্ণু, মানে কষ্ট সহ্য করে নিজেদেরকে বেড়ে ওঠায় বা নিজেরা বেড়ে ওঠে। তো এই প্রকার শস্যকে কিন্তু কষ্ট সহিষ্ণু শস্যও বলা হয়। পরের যে বিষয়টি সেটি হচ্ছে তন্তু শস্য। খুব সহজ বিষয় তন্তু শস্য বিষয়টা। তন্তু মানে হচ্ছে আঁশ, অর্থাৎ যেসব শস্য থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় তাদেরকে বলে তন্তু জাতীয় শস্য বা তন্তু শস্য। যেমন জানি আমরা তুলো, পাট, কার্পাস, এগুলো হচ্ছে গিয়ে তন্তু ফসল, এখান থেকে কিন্তু আঁশ বা তন্তু পাওয়া যায়। তো এই তন্তু শস্য কয় প্রকার? 3 প্রকার। বীজ তন্তু, দ্বিতীয়টা হচ্ছে বলকল তন্তু, তৃতীয়টা হচ্ছে পত্রতন্তু। তো বীজ তন্তু কাকে বলে? গাছের বীজ থেকে এই তন্তু পাওয়া যায়। বলকল কথাটি এসছে বাকল থেকে, বাকল কথাটা এসছে ছাল থেকে, অর্থাৎ গাছের যে ছাল, গাছের ছাল থেকে এই প্রকার তন্তু পাওয়া যায়, তাই একে বলা হয় বলকল তন্তু। আরেকটি থাকছে বাদ, সেটির নাম হলো পত্রতন্তু। গাছের পাতা থেকে এই তন্তু পাওয়া যায়, তাই একে বলা হয় পত্রতন্তু। তাহলে কি কি বললাম? তন্তু শস্য 3 প্রকার। তন্তু শস্য কাকে বলে আগে বুঝলাম, যে শস্য থেকে তন্তু বা আঁশ পাওয়া যায় তাকে বলে তন্তু শস্য। তন্তু শস্য 3 প্রকার। একটি হচ্ছে বীজ তন্তু, অর্থাৎ গাছের বীজ থেকে তন্তু পাওয়া যায়।
আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে বলকল তন্তু, গাছের বলকল বা ছাল থেকে আঁশ পাওয়া যায় বা এই প্রকার তন্তু পাওয়া যায়। তৃতীয়টি হচ্ছে পত্রতন্তু, গাছের পাতা থেকে এই প্রকার তন্তু পাওয়া যায়। পরের যে বিষয়টি সেটি হচ্ছে বাগিচা কৃষি ও বাগিচা ফসল কাকে বলে। বোঝার বিষয় হচ্ছে বাগিচা কৃষি প্রশ্নটি এক, আর তার সাথে যুক্ত আছে বাগিচা ফসল, দুটো কিন্তু মুখোমুখি আলাদা বিষয়, অ্যাটাচ আছে কিন্তু আলাদা, বুঝে উত্তরটা লিখতে হবে। আসলে বাগিচা কৃষি, বাগিচা কথাটার অর্থ কিন্তু বাগান। কি হয় যে বাণিজ্যিক কারণকে সামনে রেখে বা প্রধানত বাণিজ্যিক কারণে যখন বিশাল কোনো বাগান বা বাগিচা করে সেইখানে প্রচুর মূলধন বিনিয়োগ করে সারা বছর কোনো শস্য বা কোনো ফসল চাষ করা হয়, তখন এই পদ্ধতিতে এই যে বাগান তৈরি করে, বাগিচা তৈরি করে, প্রচুর মূলধন বিনিয়োগ করে কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য এই যে চাষবাস করা হচ্ছে, এই প্রকার কৃষি ব্যবস্থাকে বলা হয় বাগিচা কৃষি। এবার এই বাগিচা কৃষিকাজের মধ্যে যেসব ফসল উৎপাদন হয় সেই ফসলগুলোকে বলা হবে বাগিচা ফসল। যেমন চা, কফি, এগুলো হচ্ছে বাগিচা ফসল। দেখো, এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে শস্যাবর্তন কৃষি। শস্যাবর্তন কৃষি সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম? নির্দিষ্ট কোনো কৃষিক্ষেত্রে যখন ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষ করা হয়, বিভিন্ন শস্যের চাষ করা হবে নির্দিষ্ট কোনো জমিতে বা কৃষিক্ষেত্রে ধারাবাহিকভাবে একের পর এক বিভিন্ন ফসলের বা শস্যের চাষবাস করা হবে, সেই পদ্ধতিটিকে বলা হবে শস্যাবর্তন কৃষি। আচ্ছা, শস্যাবর্তন কৃষির উদ্দেশ্যগুলো কি কি? এক হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধি করা, দুই হচ্ছে রোগ পোকার আক্রমণ থেকে শস্যকে যতটা সম্ভব বাঁচানো। আচ্ছা, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে জমির যদি উর্বরতা বেড়ে যায় তাহলে শস্য বা ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে, তাই 3 নম্বরটি হচ্ছে কি ফসল বা শস্যের উৎপাদন বৃদ্ধি। 4 নম্বর বিষয়টি হচ্ছে কি শস্য উৎপাদনে বৈচিত্র্য আনা। বৈচিত্র্য কথাটির অর্থ বিভিন্নতা, অর্থাৎ এক ধরনের ফসল নয়, অনেক বিভিন্ন ফসল ফলানোর ফলে চাষবাসে বা ফসলের মধ্যে বৈচিত্র্য আনা সম্ভব হয়। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মিলেট জাতীয় শস্য। আমি কি বলেছিলাম? পশ্চিম আর দক্ষিণ ভারতে, তাই না? পশ্চিম ও দক্ষিণ ভারতে, পশ্চিম আর দক্ষিণ ভারতে উষ্ণ ও শুষ্ক অঞ্চলের অনুর্বর মাটিতে, উষ্ণ ও শুষ্ক অঞ্চলের অনুর্বর মাটিতে এক প্রকার ক্ষুদ্রাকার দানা জাতীয় শস্য চাষ করা হয়। ক্ষুদ্র দানা জাতীয় শস্য চাষ করা হয়। এই শস্যগুলোকে বলা হয় মিলেট জাতীয় শস্য, যেমন জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি। এই শস্যগুলিকেই এক কথায় মিলেট জাতীয় শস্য বলে। আবার বলতে পারো যেসব জমি ধান চাষের পক্ষে একেবারে নিকৃষ্ট মানের এবং সেচ কার্যের বা জলসেচের সুবিধাও নেই, সেখানে এইসব শস্য চাষ করা হয়। অর্থাৎ এগুলি কিন্তু খুবই কষ্ট সহিষ্ণু ফসল। কষ্ট সহিষ্ণু কাকে বলে? কষ্ট সহ্য করে যে সমস্ত ফসল বেড়ে ওঠে। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে তন্তু শস্য। তন্তু শস্য খুবই সহজ বিষয়। তন্তু কথার অর্থ হচ্ছে আঁশ। কি বলা হবে তাহলে? যেসব শস্য থেকে আঁশ বা তন্তু পাওয়া যায় সেই সব শস্যকে তন্তু শস্য বলে। তন্তু শস্য 3 প্রকার বলেছিলাম। একটি হচ্ছে বীজতন্তু। বীজতন্তু কোনগুলো? গাছের বীজ থেকে এই তন্তু পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে বলকল তন্তু। বলকল তন্তু, বলকল কথাটির অর্থ হলো বাকল বা ছাল। তাহলে কি বলতে হবে? গাছের ছাল থেকে এই তন্তু সংগ্রহ করা হয়। তৃতীয় যে তন্তুটি সেটি হচ্ছে গিয়ে পত্রতন্তু। পত্রতন্তু, তাহলে এইটি সম্পর্কে কি বলা যাবে? বলতে হবে গাছের পাতা থেকে এই তন্তু সংগ্রহ করা হয়। হয়ে গেল। এর পরের যে টপিকটি সেটি হচ্ছে বাগিচা কৃষি ও বাগিচা ফসল। বাগিচা কৃষি বিষয়টি কি?
যে বৃহদায়তন বাগান বা খামার করে, বৃহদায়তন বাগান বা খামার তৈরি করে যদি অনেক বেশি বা প্রচুর মূলধন বিনিয়োগ করে বাণিজ্যিকভাবে একটা নির্দিষ্ট ফসল লাগিয়ে তা থেকে বহু বছর ফসল সংগ্রহ করা যায়, তাহলে সেই ফসল উৎপাদনের যে পদ্ধতি তাকে বলা হবে বাগিচা কৃষি। সংক্ষেপে কি বলবো আমরা, বাণিজ্যিক বিষয়কে কেন্দ্র করে বা বাণিজ্যকে কেন্দ্র করে যখন বড় কোনো বাগান বা অঞ্চল বা বাগিচা বা খামার প্রস্তুত করে যখন কি করা হয়, প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে একটাই নির্দিষ্ট কোনো ফসল লাগিয়ে সেখান থেকে বহু বছর ফসল সংগ্রহ করা হয়, তখন সেই কৃষিকাজের পদ্ধতিকে বলা হবে বাগিচা কৃষি। আর এই বাগিচা কৃষি পদ্ধতিতে যে ফসলটি ফলানো হবে সেই ফসলকে বলা হবে বাগিচা ফসল, যেমন চা, কফি, রবার প্রভৃতি হচ্ছে বাগিচা কৃষির অন্তর্ভুক্ত।